এই যে ঘরটা দেখছেন, এটা একজন মায়ের ঘর। এই ঘরটাতে 7 দিন ধরে মরে পড়েছিলেন একজন মা। কি ভাবছেন, সে মা অবশ্যই কোনো সাধারণ বা গরিব ঘরের কেউ হবে? হ্যাঁ, এতটাই গরিব যে তার একজন ছেলে সচিবের চাকরি করে, একজন বাংলাদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর আরেকজন ছেলে থাকে কানাডাতে। হ্যাঁ, 7 দিন একা পড়েছিলেন, কেউ দেখার ছিল না। অথচ তার ছেলেরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি, কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের। ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে। মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের মিরপুরে ঘটে গিয়েছে এক হৃদয় বিদারক ঘটনা। এক মায়ের অর্ধগলিত লাশ পাওয়া গিয়েছে এক ফ্ল্যাটে। সেই মা নাকি 7 দিন ধরে মরে পচেছিল। সেই মায়ের সন্তানেরা একজন বুয়েটের শিক্ষক, একজন সচিব, একজন কানাডিয়ান প্রবাসী। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। দর্শক, এ বিষয় নিয়ে আলেমেরা এবার মুখ খুলেছে। আলেমেরা কি বলেছে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। নচিকেতের সেই গান, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। যাই হোক, সেই গানের লাইনগুলো বলছি না। মিরপুরে এক বৃদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 7 দিন একা পড়েছিলেন, কেউ দেখার ছিল না। অথচ তার ছেলেরা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। হায় রে জীবন! মিরপুরের সেই ফ্ল্যাটে যখন পুলিশ ঢুকলো, তখন ঘর জুড়ে শুধু পচনের গন্ধ আর নীরবতা। বিছানায় পড়ে আছেন নূরজাহান বেগম, বয়স 72। শরীরের মাংস খুলে খুলে পড়ছে। 7 থেকে 8 দিন হয়ে গেছে, কেউ জানেনি, কেউ খোঁজ খবর নেয়নি। অথচ এই বৃদ্ধার এক ছেলে নাকি সচিব, আরেকটি ছেলে বুয়েটের শিক্ষক। দূর কানাডায় থাকেন আরেকজন। দেশের সর্বোচ্চ মেধাবীরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেই বুয়েটের একজন শিক্ষকের মা মরে পচে গেলেন নিজের ঘরে। দেখার কেউ ছিলেন না। আমরা সন্তানকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, সচিব বানাই, বিদেশে পাঠাই, কিন্তু মানুষ বানানোর কথা ভুলে যায় যে মা রাত জেগে পড়িয়েছেন, নিজে না খেয়ে সন্তানের পাতে ভালোটুকু তুলে দিয়েছেন। সেই মা একদিন অন্ধকার ঘরে একা পড়ে থাকেন এবং মরেও পড়ে থাকেন। নূরজাহান বেগম মেয়ের বাসায় থাকতেন। মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। 5 বছর আগে ইন্তেকাল করেছেন। মা ও মেয়ে একই ছাদের নিচে থাকতেন, কিন্তু আলাদা আলাদা ঘরে। পুলিশ জানাচ্ছে, বৃদ্ধার ঘরটি কয়েক বছর ধরে ঠিকমতো পরিষ্কার হয়নি। ময়লা আবর্জনা, ছত্রাক, পোকামাকড়, এই ছিল তার শেষ আশ্রয়। মেয়ে পাশের ঘরেই ছিলেন, কিন্তু সপ্তাহের পর সপ্তাহ মায়ের ঘরেই ঢোকেননি। রোববার রাতে একজন নার্সকে ডেকে পাঠানো হয়েছিল। মেয়ে ভেবেছিলেন মা হয়তো অসুস্থ। নার্স ঘরে ঢুকে যা দেখলেন, তাতে তার বুক কেঁপে উঠল। বিছানায় পড়ে রয়েছেন সেই বৃদ্ধা। শরীরে আর কিচ্ছু নেই, শুধু হাড্ডি ছাড়া। নার্স বের হয়ে লোকজনকে জানালেন। 999-এ ফোন গেল, পুলিশ এলো। বৃদ্ধার মেয়েকে দেখে পুলিশের অস্বাভাবিক মনে হয়েছে। একই বাড়িতে থেকে মায়ের মৃত্যুর গন্ধটা পর্যন্ত টের না পাওয়া, এটা পুলিশকেও ভাবিয়ে তুলেছে। এই বিষয়টি তদন্ত হওয়া দরকার, মানবিক কারণেই হওয়া দরকার। আমরা কি সত্যি এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে মায়ের ঘরে উঁকি দেওয়ার সময় নেই? নাকি আমরা এমন একটি সমাজ গড়ে তুলছি যেখানে সাফল্যের মাপকাঠি হলো পদ, পদবি আর বিদেশের ঠিকানা? নূরজাহান বেগমের মৃত্যু আমাদের সামনে একটা আয়না ধরেছে। সেই আয়নায় গোটা সমাজের চেহারা দেখা যাচ্ছে। যে সমাজে মায়েরা একা থাকেন, একা অসুস্থ হন, একা মরেন এবং মরার পরও একা পড়ে থাকেন। সন্তানকে শিক্ষিত করার পাশাপাশি তাকে মানবিক করে তোলা, এটাই সবচেয়ে বড় শিক্ষা। মিরপুরের সে ফ্ল্যাটের কথাটা মনে থাকুক, নূরজাহান বেগমের কথাও মনে থাকুক। একটি সংবাদ হিসেবে নয়, একটি সতর্ক বার্তা হিসেবে। যে মা আজ বেঁচে আছেন, তার ঘরে আজই একবার যান, তার হাতটা একবার ধরুন, জিজ্ঞাসা করুন আপনার মা ভালো আছেন কিনা। এটুকু করতে সচিব হওয়া লাগে না, বুয়েটের শিক্ষক হওয়া লাগে না, শুধু মানুষ হওয়া লাগে। আজকের এই ঘটনাটা শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়, এটা একটি জাতির নীরব ভাঙনের গল্প, যেখানে সম্পর্কগুলো ধীরে ধীরে দায়িত্বের বাইরে গিয়ে শুধুই আনুষ্ঠানিকতায় পরিণত হচ্ছে। আমরা আধুনিক হয়েছি, প্রযুক্তিতে এগিয়েছি, কিন্তু অন্তরের যোগাযোগটা কি হারিয়ে ফেলিনি? যে মানুষটা আমাদের প্রথম ডাক শুনেছে,
প্রথম হাঁটতে শিখিয়েছে, তার শেষ সময়ে আমরা যদি পাশে না থাকি তাহলে আমাদের এই অগ্রগতি কার জন্য? নূরজাহান বেগমের ঘরের সেই নীরবতা আসলে একটি প্রশ্ন ছুড়ে দেয়, আমরা কি সত্যি সভ্য হয়েছি, নাকি শুধু বাস্তবতার মুখোশ পরে অনুভূতিহীন হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে অন্য কোনো গবেষণার দরকার নেই, দরকার শুধু নিজের ঘরের দরজাটা খুলে একটু ভেতরে তাকানো। ঢাকা শহরের মিরপুরে এক বাসার পাশের ঘরের ভিতরে, পাশের রুমের ভিতরে, এও আবার মেয়ের রুমের পাশের রুমে। মা দুঃখিনী ঈদের 4 দিন আগে মারা গেছে, কিন্তু মেয়ের খবর নাই। এই মহিলাটার 3টা সন্তান, একটা হলো সচিব, আরেকটা হলো ভার্সিটির অধ্যাপক, আরেকটা তাকে কানাডা। এই 3টা সন্তান প্রতিষ্ঠিত সন্তান, মেয়েটা অসুশিক্ষিতা। কিন্তু মেয়েটা রুমের পাশে, মা 4 দিন আগে মরে আছে, ফাঁকে দা ঈদ আসছে, গরু জবাই হয়েছে, খাওয়া দাওয়া করছে, ছেলে মেয়েরা সবাই আনন্দিত আছে। কিন্তু ঈদের 4 দিন পরে পাশের ঘরের মধ্যে পচা গন্ধ আসতেছে। হঠাৎ করে দরজা খুলে দেখে ওই মহিলাটা মা ঘরের রুমের ভিতরে পরে মরে আছে। আমি গতকাল ফেসবুকে দিয়েছিলাম, আমি বলেছিলাম, এ সন্তান তোদের মা পরে আছে কেমনে রে? তোদের মুখের ভিতরে কুরবানির গোশত গেল, ঈদ আইছে, মার খবর কি তোরা একটা বার নিতে পারলি না? কথা কোন ঠিক কিনা? এই জন্য এই 4টা সন্তান, একটাও মার খবর নেই না। একটা কথা মনে রাখবেন, এই সন্তানটা যেই দিন প্রতিষ্ঠিত হয়েছে, মা জানে কত খুশি হইতো সন্তানের জন্য। কত মানুষ কইতো, মহিলা তোর পোলা সচিব হয়েছে, তুই সান কফেল্লা মহিলা, ও মহিলা তোর ছেলে ভার্সিটির চাকরি পাইছে, তুই সান কফেল্লা মহিলা। আজকে সেই সন্তানের মা শেষ বয়সে মরে পচে গেছে, সন্তান তার ঈদের দিনও খবর নেই নাই। আমার কথা হলো, প্রশাসনের কাছে তদন্ত করুন, এই অন্যায়ের বিচার করুন। এমন এই মহিলাটা হয়তো পরে পচে গেছে, ধরা পড়ছে। এমন অনেক মা আছে, কষ্ট পাইতে পাইতে মারা যায়, মাইক দিয়ে এলান করে তারে কবর দেয়, কিন্তু মায়ের কষ্ট সমাজের কেউ জানে না, বাবার কষ্ট সমাজের কেউ জানে না। ওই মহিলাটা কান্না করে, ও বন্ধু দুঃখ রাখবো কোথায়? ওই নূরজাহান মহিলাটা সন্তানদের শিক্ষা দিছে, কিন্তু কুলাঙ্গার সন্তানগুলো মানুষ হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ হতে পারে নাই। এই জন্য সন্তানকে মানুষ আগে বানানো লাগবো। যদি তার মধ্যে থাকে, তো এই সন্তান কখনো বাবা মার চোখ জোড়ানো নয়ন জোড়ানো সন্তান হয় না। আবার এর বিপরীতে কোনো বাবা মার যদি এমন কোনো সন্তান থাকে, যে সন্তানের হয়তো জাগতিক যোগ্যতা অনেক বেশি না থাকে, শিক্ষা দীক্ষা অনেক বেশি না থাকে, পয়সা কড়ি অনেক বেশি না থাকে, সমাজে অনেক বেশি প্রতিষ্ঠিত না হয়, কিন্তু সেই মানুষটা ভালো মানুষ হয়, বাবা মার কেয়ার করে, যত্ন নেয়, বাবা মাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সুসন্তান হিসাবে নিজেকে গড়ে তুলতে পেরেছে, আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে পেরেছে, তাহলে এই সন্তান বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হয়, বাবা মার নয়ন জোড়ানো সন্তান হয়। ঠিক একইভাবে আজ সাধারণ শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের সন্তানরা আমাদের জীবনমানকে উন্নয়নের জন্য অবদান রাখছে, সেটা যেন আমাদের জন্য প্রয়োজন। এর চাইতে অনেক বেশি প্রয়োজন আমাদের সন্তানরা মনুষ্যত্ব শিখবার, কিন্তু সে জিনিসটার জন্য খুব বেশি প্রতিষ্ঠানে দেশে নেই। ওলামা একরাম এবং দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো সে কাজটা নির্লসভাবে করে যাচ্ছে, এবং এটুকুন কাজ যদি এদেশে টিকে না থাকতো, তো আজ এই সমাজ হয়তো বসবাসের উপযুক্ত থাকতো না। এখনো আমরা জানি দেশের যত শিক্ষিত মানুষ হয়েছে গত 2 দশক, 3 দশক, 4 দশক, 5 দশক আগে, অর্থাৎ যত পেছনে যাবো আমরা, সেই সময়ের তুলনায় এখন আমাদের দেশে সাধারণ শিক্ষিত মানুষ, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সংখ্যা পরিমাণে কম না বেশি? আগের তুলনায় এখন সাধারণ শিক্ষিত মানুষের সংখ্যা কি কম না বেশি? বেশি। কিন্তু সেই সাথে নীতিবান, আদর্শবান, মুত্তাকি, আল্লাহভীরু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না কমেছে? তাহলে পরিষ্কার হয়ে গেল যে আমরা অনেক শিক্ষিত মানুষ পেয়েছি, কিন্তু ভালো মানুষের সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে। সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক, আপনার টার্গেট হতে হবে, লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব। সে সৎ মানুষ হবে, আর কিছু হোক বা না হোক। সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক, সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক, সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কে চান্স পাক বা না পাক, সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখোড় কোনো হাফেজ হতে পারুক বা না পারুক, সে যেন ভালো মানুষ হয়, সে যেন মুত্তাকি হয়, সে যেন পরহেজগার হয়। আমি আমার সন্তানদেরকে সবসময় বলি, তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই, কিন্তু এর চাইতে অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জোড়ায়, তোমার আচরণটা দেখে যেন আমার দিলটা প্রশান্ত হয়। এটুকু যদি তুমি আমাকে দিতে পারো,
তোমার ফলাফল যদি খারাপও হয় আমার কোনো টেনশন নেই, কোনো দুঃখ নেই, তার জন্য আমার কোনো আফসোস নাই, তোমাকে আমি কিচ্ছু বলবো না। সম্মানিত উপস্থিতি, বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে ভাতে থাকুক। একটা কথায় আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আপনার সন্তান দুধে ভাতে থাকুক, ভালো উপার্জন করুক, তার ভালো কেরিয়ার করুক, এটা আপনি চান, এটা চাওয়াটা দোষের না। কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয়, ভালো মানুষ হয়। কয়জন বাবা, কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যেই অভিভাবক তার সন্তানকে বলে, বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো, তুমি সৎ মানুষ হবে। বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন, ইচ্ছাকৃত ভুল না, মিথ্যা লেখেন। কেন? যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে, বেশি দিন সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে, সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেয়। অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন, সাপ্লাই করে দেন। এরকম বাবা মা আছে না এই সমাজে? আছে না? শুধু ভরে আছে। অর্থাৎ বাবা মার হাবভাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন, সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না, অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা। দিন শেষে বাপ সন্তান সবাই মিলে আমরা টাকার মেশিন হয়ে যাব, দুনিয়া মানি ছাড়ার কিছু বুঝি না। সম্মানিত উপস্থিতি, আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন, এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন, সন্তানরা অনেক বেশি সুখী ছিলেন একটা সময়। শুধু পার্থক্য এইটুকু, তাদের মধ্যে নীতিনৈতিকতা ছিল, এখন নীতিনৈতিকতা নাই। আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না, শিক্ষা তো আমাদের লাগবেই, কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতিনৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে। অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান, আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে ভাতে থাকুক আর না থাকুক, আমার সন্তান থাকবে সত্যের সাথে, আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে, আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে। আপনার সন্তানকে বলতে হবে, বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে। তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই, তুমি অসৎ উপার্জন করবে না। মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো। আহা, যাদের মা নাই তারা জানে মা না থাকার কি জ্বালা, যাদের বাবা নাই তারা জানে বাবা না থাকার কি জ্বালা। এখন ঘরে ঝগড়া করেন, এখন ভাল লাগে না আব্বা আম্মারে, এখন আব্বা এই ভুল ধরে, আম্মা এইটা বলে, এখন অনেক অসহ্য লাগে। তো যেদিন চলে যাবে ওই দিন বুঝতে পারবেন মাথার উপর থেকে ছাতাটা নাই হয়ে গেছে, বটবৃক্ষটা চলে গিয়েছে, আর উপদেশ দেওয়ার মতো কেউ নাই, কাছে আগলে রাখার মতো কেউ নাই। এজন্য আব্বা আম্মা থাকতে আমরা যেন আব্বা আম্মার কাছ থেকে দোয়া চাই। আব্বা আম্মার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা ফিরিয়ে দেয়, আব্বা আম্মার কাছে দোয়া চাইতে হয়, আব্বা আম্মার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করে নেয় কে? আমরা আব্বা আম্মারে রেখে দিয়ে অমুক দরবারে যাই, অমুক দরবারে যে দোয়া চাই, আসল বড় দরবার যে আমার ঘরে এটাই ভুলে যাই। আমার আব্বার চেয়ে বড় কোনো পীর সাহেব আমার জন্য হতে পারে, আমার মায়ের চেয়ে বড় দোয়াকারী আমার জন্য পৃথিবীতে থাকতে পারে। পৃথিবীর সবাই মিলে, সব আল্লাহর ওলিরা মিলে কোরআন খতম দিয়ে এখানে ফু দিল একটা গ্লাসের পানির ভিতরে, আপনার আম্মা কিংবা আব্বা শুধু বিসমিল্লাহ বলে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দিল, মায়ের দোয়াটা মুহূর্তেই কবুল করে নিবে কে? আম্মা আব্বার চেহারার দিকে তাকালেই কবুল হজের সওয়াব দেয় কে? হজ করে আসছেন কারা কারা দেখি? অনেক হাজি সাহেবান আছে মাশাআল্লাহ, হাত নামান। এই যে 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে হজ করে আসলেন, আপনার হজটা আল্লাহর কাছে গ্র্যান্টেড, কবুল হয়েছে, এরকম কবুল হয়েছে এই মর্মে হাত তুলতে পারবেন কে কে দেখি? হুজুর আমি নিশ্চিত আমারটা কবুল হয়েছে। নাই, কারণ কবুল করার মালিক কে? আমরা কামনা করি সব হাজি সাহেবানদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে, আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে না হুজুর আমারটা কবুল হইছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ?
হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে এই দেখাটা মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তো উনি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজী সাহেব বলুক, কিন্তু আমি হজ করছি একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সবকিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা, 3 বার মা। কয়বার মা? তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই মা সন্তানদের লেখাপড়া শিখিয়েছে, কিন্তু সন্তানেরা মানুষের মতো মানুষ হতে পারেনি। সন্তানেরা হয়েছে এক একটা জানোয়ার। সন্তানেরা যদি সত্যিকারের মানুষই হতে পারতো তাহলে কখনোই মায়ের সাথে এরকম আচরণ করতে পারতো না। মায়ের খোঁজ খবর অবশ্যই সন্তানেরা রাখতো। এজন্য পাঠ্য বইয়ের শিক্ষার চেয়ে মনুষ্যত্বর শিক্ষা আগে দরকার। যদি আপনি সত্যিকারের শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আপনার পাঠ্য বইয়ের শিক্ষা না থাকলেও আপনি মায়ের সাথে খারাপ আচরণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে মা বাবার সাথে ভালো আচরণ করার, ভালো ব্যবহার করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। মা বাবার খেদমত করার তৌফিক ইনাত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।